এই যে তুমি আজকে যে ক্লাস করছো, এই ক্লাসের ভিডিও লিংক যদি তোমাকে পরে আমি তোমার হোয়াটসঅ্যাপে দেই, পরে এই ক্লাসটা যদি তুমি আবার দেখতে পাও, সেটা কি ভালো হবে? হ্যাঁ হবে। হ্যাঁ, অনলাইনে আমার কাছে যারা মনে করো পড়াশোনা করে তাদের কিন্তু এই সুবিধাটা দেয়। ওই যে একটু আগে এক স্টুডেন্ট ফোন দিল, ও কিন্তু ওই ভিডিও লিংক চাচ্ছে যে স্যার যে ক্লাসটা করলাম ওর ভিডিও লিংকটা আমাকে একটু দিন। আমাকেও দিয়েন। আচ্ছা ঠিক আছে। এখন দেখো, এই যে মৌলিক এবং যৌগিক যে পদার্থ আমরা দেখতে পাচ্ছি, এটি তো সংজ্ঞা আমরা জানি। মৌলিক পদার্থ যে পদার্থকে ভাঙলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটি কি? মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ আমাদের এ পর্যন্ত আবিষ্কার হয়েছে কতটি? 118টি। 118টি, এই যে লেখা আছে 118টি। ঠিক আছে, 118টি মৌল আবিষ্কার হয়েছে। তো এখানে মৌলিক পদার্থ বলার কারণটা হলো যে আমরা এই যে সোনা, রূপা, তামা যেটাই দেখি, এগুলোকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ আর পাওয়া যায় না। যেহেতু অন্য কিছু পাওয়া যায় না, সেই কারণের জন্যই কিন্তু এটি মৌলিক। কিন্তু পানিকে কি আমরা মৌলিক বলতে পারি? পানিকে আমরা মৌলিক বলতে পারি না, কারণ পানিকে ভাঙলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন, এই দুটা মৌল পাওয়া যাবে। এই যে দেখো, পানিকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যাবে। সুতরাং পানিকে আমরা বলবো যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ সংজ্ঞা কি দেব? যে পদার্থকে ভাঙলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থতে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকেই বলা হয় যৌগিক পদার্থ। যেমন স্যারেরা যে চক দিয়ে লেখে, ঠিক আছে, ব্ল্যাকবোর্ডে, সেখানে থাকে হলো ক্যালসিয়াম। এই যে দেখো, ক্যালসিয়াম থাকে, কার্বন থাকে, আর অক্সিজেন থাকে। এই তিনটা জিনিস থাকে। তো এই কারণের জন্য চক হলো একটি যৌগিক পদার্থ। এখন এরপর তোমার এরপরে দেখবো অণু আর হলো পরমাণু। পরমাণু হলো পদার্থের এমন একটি অংশ, যে অংশটার মধ্যে ওই পদার্থের সমস্ত গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। এদের লেখা আছে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওর সমস্ত গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। যেমন নাইট্রোজেনের পরমাণুর মধ্যে নাইট্রোজেনের সমস্ত গুণাগুণ এবং ধর্ম বিদ্যমান। অক্সিজেনের মধ্যে অক্সিজেনের সমস্ত ধর্ম এবং গুণাগুণ বিদ্যমান। আচ্ছা, ওই যে আমি যে টু টু মিলে গঠিত হয়, সেটা কিন্তু আমি এখানে দেখো আছে, কিন্তু অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে O2 গঠিত হয়। কিন্তু কার্বনের বেলায় কিন্তু একটি কার্বন লেখা হয়েছে। এটার আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। সে ব্যাখ্যাটা হলো, এই যে 7টা মৌল আমি লিখে দিয়েছি, তুমি হয়তো 7টা মৌল হয়তো ওখানে স্ক্রিনশট দিয়ে নিছো, বা লিখে নিছো না স্ক্রিনশট দিয়ে নিছো? আচ্ছা, ভালো করছো। ওই 7টার বেলায় তোমার 2 2 হবে, আর বাকি যত মৌল আছে তাদের প্রতীকও যা হবে, সংকেতও তাই হবে। তাহলে তোমার মনে হতে পারে যে কেন সেগুলোর প্রতীক সংকেত এক? কারণ অন্য যে মৌলগুলো আছে, যেমন কঠিন মৌল, ধাতব মৌল, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, এদের অণুতে কয়টি পরমাণু থাকে এই সংখ্যা আমরা জানি না। যেহেতু সংখ্যাটা জানি না, সেই জন্য প্রতীকও যা লেখা হয়, সংকেতও তাই লেখা হয়। আর অক্সিজেনের অণুতে কয়টি পরমাণু থাকে এটা আমরা জানি, এটা থাকে 2টা। নাইট্রোজেনের অণুতে কয়টি পরমাণু থাকে সেটা আমরা জানি, সেটি হলো 2টা। এই জন্য আমরা ওখানে 2 সুনির্দিষ্ট করে লিখি। এখন বুঝতে পারছো কি, যে অন্য মৌলের বেলায় আমরা প্রতীক সংকেত একই লিখি, কিন্তু ওই 7টার বেলায় শুধু 2 2 লিখি। এই 7টার আরেকটি পরিচয় আছে, পরে তুমি এটা শিখতে পারবা, যে এই 7টাই হলো গ্যাস এবং এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই ভূমিকা থাকার জন্য এদের 2 লিখতে হয়। আচ্ছা ঠিক আছে, আমার
একদিনে তো অত ব্যাখ্যা বিশ্লেষণ হয়তো মনে থাকবে না, যতটুকু এগুলো নিয়ে হয়তো পরবর্তীতে আরো চুলচেরা বিশ্লেষণ ইনশাল্লাহ করে দিতে পারবো। এবং এগুলো নিয়ে আমার নিজস্ব নোটও আছে যে একটা মৌলের কিভাবে সংকেত হয়, কেন হয়, এগুলো সংকেত লেখার নিয়ম কি, যৌগের সংকেত কিভাবে লিখতে হয়। আমি মাত্র আজকে কিন্তু একটা মাত্র নিয়ম শিখাইছি, এগুলোর আরো অনেকগুলো নিয়ম আছে। আমি ওই রকম নোটের কিছু অংশ তোমাকে পরে দেখায়ও দিচ্ছি, যে এই নোটগুলো থেকে তুমি চাইলে পরে পড়াশোনা করতে পারবা। এখানে এরপরে দেওয়া আছে হলো মৌলের প্রতীক। প্রতীক হলো, প্রতীক কাকে বলে? মৌলের নামের সংক্ষিপ্ত রূপ। এই যে ইংরেজি বা ল্যাটিন যে নাম আছে সেই নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। ঠিক আছে, তাহলে নামের সংক্ষিপ্ত রূপ কেন লিখবো? কারণ আমি যদি বলি যে হাইড্রোজেন, এত বড় একটা শব্দ কেমনে লিখবো? এই যে ইংরেজিতে লিখলে এত বড় লিখতে হবে, তো এত বড় না লিখে যদি শুধু এইচ লিখে প্রকাশ করা যায় তাহলে সেটি সহজ হয় না? তারপরে নাইট্রোজেনকে তোমার এরকম শুধু এন দিয়ে লেখা যায়, এত বড় না লিখে। ঠিক আছে, এরকম ভাবে লেখা সম্ভব। আবার কিছু মৌল তোমার ডাবল ব্যবহার করতে হয়। ডাবল মানে যেমন দেখো, ক্লোরিনের বেলায় লেখা হচ্ছে সিএল, ক্যালসিয়ামের বেলায় সিএ। তো এটা কেন হচ্ছে এটা আমি একটু বোর্ড শেয়ার করে দেখাচ্ছি। এটা হোয়াইট বোর্ডে দেখাই দিচ্ছি। এটা হলো তোমার এই যে ক্যালসিয়াম শুরু হয়েছে সি দিয়ে, কোবাল্ট সি দিয়ে, ক্রোমিয়াম সি দিয়ে, ক্লোরিন সি দিয়ে, ক্যাডমিয়াম সি দিয়ে। তো এতগুলো সি যদি হয় তো আমরা তো বুঝতে পারবো না যে কোনটার জন্য কোন সি হবে। এখন স্যারও তখন বলবে সি 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 স্যার কিচ্ছু বুঝিচ্ছি না। এখন এই যে সবগুলো সি হওয়াতে কিন্তু দেখা যাবে যে এই বোঝাটা কঠিন হয়ে যাবে। সেই কারণের জন্য আমরা তখন এটি দেখব হলো এভাবে, যে আমরা কার্বনের জন্য সি লিখলাম, ঠিক আছে, এটা সি থাকলো। তাহলে বাকিগুলোর জন্য আমরা কি করব? বাকিগুলোর জন্য নিয়মটা হলো প্রথম অক্ষরের সাথে স্পষ্টভাবে উচ্চারিত হয় এমন একটা অক্ষর লিখতে হবে। যেমন ক্যালসিয়াম সি এ কে, তাহলে এটা লিখবো এখানে। তারপরে ক্লোরিন সি সিএল, ক্লোরিন এল এর উচ্চারণ আসতেছে। ক্যাডমিয়াম সিডি, ক্যাডমিয়াম। কোবাল্ট সিও তে কোবাল্ট। ক্রোমিয়াম সিআর তে হলো ক্রোমিয়াম। এরকম আমরা অনেকগুলো লিখতে পারি, কিন্তু লিখতে হবে কোন লিটারে? স্মল লিটারে। আশা করি এটি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমার মোটামুটি আজকে লাস্ট পড়ায় আমি চলে আসছি। এটি হলো ল্যাটিন নাম গুলো। এটাও কিন্তু আমাদের আস্তে আস্তে মুখস্থ করা লাগবে, তবে একদিনে হবে না, অবশ্যই দিনে দিনে তোমাকে আস্তে আস্তে ধীরে ধীরে মুখস্থ করা লাগবে। যেমন দেখো, সোডিয়াম এই মৌলটা কে আবিষ্কার করছে? ল্যাটিন দেশের একজন পণ্ডিত এটা আবিষ্কার করছে, সেই জন্য ওনার নাম অনুসারে ওই দেশের ভাষা দেওয়া হয়েছে। সোডিয়ামের ল্যাটিন নাম হলো ন্যাট্রিয়াম। তো ন্যাট্রিয়ামের প্রথম শব্দ হলো এন এ। কপার এর ল্যাটিন নাম হলো কিউপ্রাম। কিউপ্রামের প্রথম অক্ষর হলো সি, সিইউ। পটাশিয়াম এর ল্যাটিন নাম হলো ক্যালিয়াম, এটার প্রথম অক্ষর হলো কে। সিলভার এর ল্যাটিন নাম হলো আর্জেন্টাম, এটার প্রথম অক্ষর হলো ওই যে অক্ষরের উপর জোর পড়তেছে এজি। টিন এর ল্যাটিন নাম হলো স্টেনাম, স্টেনামের প্রথম অক্ষর ব্যবহার করা হচ্ছে এসএন। অ্যান্টিমনি এটার ল্যাটিন নাম হলো স্টিবাম, এটা এসবি। গোল্ড যেটা সোনা বলি আমরা, এটি হলো অরাম। তবে অরাম এই শব্দটা কেউ কেউ অ্যারামও উচ্চারণ করে, এটা আসলে বিদেশি ভাষার শব্দের উচ্চারণের কিছু পার্থক্য থাকতে পারে। তা আবার কেউ কেউ মজা করে বলে স্যার সোনা তো ভালো জিনিস, এটি আমরা পেলে খুব আরাম পাই, তো তার নাম কি কয়? আরাম। ঠিক আছে, তবে এর আসল উচ্চারণ আমার মতে অরামই হওয়া উচিত, অরাম। লেড এর ল্যাটিন নাম হলো প্লাম্বাম। তারপরে ট্যাংস্টেন এর ল্যাটিন নাম হলো উলফ্রাম। আয়রন এর ল্যাটিন নাম হলো ফেরাম। মার্কারি মানে পারদ এর ল্যাটিন নাম হলো হাইড্রোজেরাম।
তো আমি এর মধ্যে তোমাকে অন্তত এই কয়টা আপাতত পড়তে বলবো: সোডিয়াম, কপার, পটাশিয়াম, তারপরে তোমার হলো সিলভার, টিন, তারপর এখানে হলো লেড, আয়রন। এই কয়টা হলে আপাতত চলবে। সোনা সোনা পড়লে ভালো, মেয়েরা অবশ্য সোনা পছন্দ করে, কাজেই ওই আরামটা পুরো আর কি। এই পর্যন্ত আজকে এই পর্যন্তই থাক। নেক্সট কোনো সময় ইনশাল্লাহ আবার দেখা যাবে। তো নিজে সতর্ক থাক।